প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শুরু করছি কোঅর্ডিনেশন কমপ্লেক্স অর্থাৎ জটিল যৌগ চ্যাপ্টারের ভার্নারের স্ববর্গীয় তত্ত্ব বা ভার্নার্স কোঅর্ডিনেশন থিওরি। এই তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই যে জটিল যৌগ সম্বন্ধে যখন মানুষ বা বিজ্ঞানীরা প্রথম জানতে শুরু করেছিল তখন তার স্ট্রাকচার এবং ধর্ম সম্বন্ধে সঠিক ব্যাখ্যা কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না। এবং সেই সময় বিজ্ঞানী ভার্নার, সুইস বিজ্ঞানী অ্যালফ্রেড ভার্নার, যিনি কোবাল্ট-3 অ্যামোনিয়ার কিছু ডেরিভেটিভ বা প্লাটিনাম-4 কিছু অ্যামোনিয়ার ডেরিভেটিভ বা অ্যামোনিয়ার জাতক কিছু তিনি আইসোলেট করেন অর্থাৎ পৃথক করেন এবং তাদের গঠন এবং ধর্মর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। এবং সেগুলো ব্যাখ্যা করতে যে তিনি একটি তত্ত্ব দিয়েছিলেন যেটাকে আমরা বর্তমানে ভার্নারের স্ববর্গীয় তত্ত্ব হিসেবে জানি। এটা দিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দে এবং এই তত্ত্ব এবং অষ্টতলিকীয় যৌগের গঠন সম্বন্ধে ধারণা দেওয়ার জন্যে 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছেন কেমিস্ট্রি থেকে। 1913 নিশ্চয়ই সবারই পরিচিত আমাদের নাম, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক সেই বছরই রসায়নে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এখন আমরা স্বীকার্যটা ভালোভাবে আগে দেখি। স্বীকার্যটা কি বলছেন? বলছেন প্রথমেই যে কোনো জটিল যৌগে আমার যে কোনো জটিল যৌগে কেন্দ্রে ধাতব পরমাণু যে থাকবেই এবং সেই ধাতব পরমাণুর দুই প্রকারের যোজ্যতা থাকে। আমরা এতদিন একটা পরমাণুর এক রকমের যোজ্যতাই জানতাম, কিন্তু জটিল যৌগতে ধাতব পরমাণুগুলির দু রকম যোজ্যতার কথা তিনি উল্লেখ করলেন। একটিকে বললেন মুখ্য যোজ্যতা বা প্রাইমারি ভ্যালেন্সি বা প্রিন্সিপাল ভ্যালেন্সি, যেটা আমরা এতদিন পরিচিত ছিলাম যার সাথে। আরেকটি নতুন তিনি টার্ম ইউজ করলেন, সেটা হচ্ছে সেকেন্ডারি বা অক্সিলারি ভ্যালেন্সি অর্থাৎ গৌণ যোজ্যতা। এই গৌণ যোজ্যতাটা কি সেটাকে আগে আমরা আলোচনা করি, তারপর আমরা মুখ্যটা সম্বন্ধে আলোচনা করব। প্রথম বলি, গৌণ যোজ্যতাটাকে বর্তমানে আমরা কোঅর্ডিনেশন নাম্বার বা স্ববর্গাঙ্ক সংখ্যা হিসেবে আমরা চিহ্নিত করি। অর্থাৎ কি? অর্থাৎ একটা ধাতব পরমাণুর, একটা জটিল যৌগে যে ধাতব পরমাণু থাকবে সেই পরমাণুটা নিস্তরিত হতে পারে বা কোনো আধানে আহিত হতে পারে অর্থাৎ আয়ন হতে পারে। সেই আয়নের চতুর্দিকে ত্রিমাত্রিক স্পেসে যতগুলি মনোযোজী যোজক থাকে অর্থাৎ লিগ্যান্ড থাকে সেই সংখ্যাটাকে আমরা বলি বর্তমানে আমরা কোঅর্ডিনেশন নাম্বার। এই কোঅর্ডিনেশন নাম্বারটাকেই উনি বলেছিলেন গৌণ যোজ্যতা বা সেকেন্ডারি ভ্যালেন্সি। এবং এই সেকেন্ডারি ভ্যালেন্সি প্রত্যেকটা মৌল, প্রত্যেকটা আয়নিক স্টেজে অর্থাৎ এক একটা জারিত অবস্থায় তার নির্দিষ্ট হয়। যেমন ফেরাস, তার সবসময় কোঅর্ডিনেশন নাম্বার 6, কিউপ্রিক 4, সিলভার আয়নের 2, প্লাটিনাম 4+ হলে 6, প্লাটিনাম 2+ হলে 4, কোবাল্ট 3+ হলে 6। এছাড়া কিছু কিছু মৌলের ক্ষেত্রে আবার একই সঙ্গে দু ধরনেরও হয়ে থাকে, সেরকম কিছু অল্পই আছে। যেমন ফেরিক আয়নের 6ও হয়, আবার 4 কোঅর্ডিনেশন নাম্বার অর্থাৎ সেকেন্ডারি ভ্যালেন্সিও হয়ে থাকে। তো এটা সম্বন্ধে ডিটেলসে আরও আস্তে আস্তে জানবো, তোমরা লক্ষ্য করো। নেক্সট বলা হচ্ছে যে এই যে গৌণ যোজ্যতা বা সেকেন্ডারি ভ্যালেন্সি, এটা নির্ভর করবে যে সেই সেকেন্ডারি ভ্যালেন্সি অনুসারে প্রশমিত করতে পারে অ্যানায়ন, প্রশম অণু, এই দুই ক্ষেত্রের কথাই উনি প্রধানত বলেছিলেন। পরবর্তীকালে দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে ক্যাটায়ন দ্বারাও তা পরিপৃক্ত হতে পারে। যেমন ধরো এই যে উদাহরণটা নিয়েছি K4Fe6, এই যৌগটাতে মূল ধাতব পরমাণু সেটা হচ্ছে Fe অর্থাৎ আয়রন, এবং যার গৌণ যোজতা পরিপৃক্ত করছে এখানে 6টি সায়ানাইড লিগ্যান্ড বা যোজক। এখানে মনে রাখবার একটা কথা বলে রাখি যে এইখানে সেকেন্ডারি ভ্যালেন্সি যারা পরিপৃক্ত করে তাদের বর্তমানে আমরা লিগ্যান্ড বলে থাকি। এই লিগ্যান্ড অর্থাৎ মনোযোজী লিগ্যান্ডের সংখ্যা এখানে যেমন 6টা আছে, তাই এখানে এফির গৌণ যোজ্যতা হচ্ছে 6, অর্থাৎ সেকেন্ডারি ভ্যালেন্সি ইজ দ্য নাম্বার অফ মোনোডেন্টেড লিগ্যান্ড। ঠিক এখানে পরবর্তী জটিল যৌগটা দেখো CONS3(6Cl3), এখানে কোবাল্টের চতুর্দিকে 6টি মনোযোজী যোজক আছে যেটা হচ্ছে অ্যামোনিয়া, এবং যোজকটি দেখো এখানে সায়ানাইড আয়ন ছিল অর্থাৎ অ্যানায়ন ছিল, এখানে কিন্তু একটা প্রশম অণু, ঠিক আছে। তাই
বলতে পারি যে গৌণ যোজ্যতা পরিপৃক্ত করতে পারে অ্যানায়নও হতে পারে, প্রশমও হতে পারে, এবং এখানে কোয়ান্টস নাম্বার তথা গৌণ যোজ্যতা কোবাল্টের কত না এখানেও 6। নেক্সট পরের নোটা দেখো CONH3 5Cl, এখানে বাইরে আছে দুটো Cl অর্থাৎ Cl2, অর্থাৎ এখানে কি হচ্ছে না কোবাল্টের গৌণ যোজ্যতা পরিপৃক্ত করছে 5টা অ্যামোনিয়া প্রশম অণু এবং একটি হচ্ছে অ্যানায়ন Cl-, অর্থাৎ যেটা বললাম যে শুধুমাত্র অ্যানায়ন থাকতে পারে, শুধুমাত্র প্রশম অণু থাকতে পারে, আবার প্রশম অণুর সঙ্গে অ্যানায়নও একই সাথে থাকতে পারে। এখানেও এরা সবাই মনোযোজী অর্থাৎ মনোডেন্টেড লিগ্যান্ড, তাই এখানে 5 আর 1 মোট 6টি লিগ্যান্ড আছে, তাই এখানে কোবাল্টের আমার গৌণ যোজ্যতা এখানে কি হচ্ছে, এখানেও হচ্ছে 6। ঠিক আছে, যদি এবার দেখো একটা উদাহরণ নিচ্ছি, এবার যদি দ্বিযোজী বা ডাইডেন্টেড বা বাইডেন্টেড লিগ্যান্ড থাকে, আমরা লিগ্যান্ড সম্বন্ধে আগেই জেনেছি যে লিগ্যান্ড মনোডেন্টেড অর্থাৎ দুটি দাতা পরমাণু একসঙ্গে দিতে পারে, না একটি দিতে পারে, না 3টি 4টি 5টি 6টি অবধি আমরা অর্থাৎ হেক্সাডেন্টেড লিগ্যান্ড অবধি আমরা জানি, যেমন হচ্ছে ইডিটিএ। এই দেখো ক্যালসিয়াম ইডিটিএ কমপ্লেক্স এরকম জানি। এখানে দেখো ইডিটি হচ্ছে ষড়যোজী অর্থাৎ একই সঙ্গে 6টি সাইড থেকে দান করতে পারে, তাই এখানে একটি ইডিটিএ লিগ্যান্ড থাকলেও যেহেতু এটা ষড়যোজী তাই এখানে ক্যালসিয়ামের গৌণ যোজ্যতা কিন্তু এখানে 6। ঠিক আছে, ইডিটিএটা 4- হয়, তাই এটা এই অবস্থায় আছে। এখানে দেখো এখানে গৌণ যোজ্যতা কীভাবে নির্ণয় করবো, ইএন আছে, ইএন মানে হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিনকে সংক্ষেপে আমরা ইএন বলে থাকি, অর্থাৎ একটার জন্যে 2, দুটো সিএলের জন্য 2 4, দুটো অ্যামোনিয়ার জন্য 4, অর্থাৎ এখানেও কিন্তু আমার গৌণ যোজ্যতা হচ্ছে 6। ঠিক যদি এটাতে যাই, ইএন 3টে আছে, ইএন মানে বললাম ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিনে 2টি ডোনার অ্যাটম নাইট্রোজেন আছে, তাই এটা 3 × 2 সমান গৌণ যোজ্যতা হচ্ছে এখানেও 6। তাহলে গৌণ যোজ্যতা হচ্ছে এরকম 2 4 6, ঠিক আছে, এরকম ভিন্ন হতে পারে, তবে সর্বাধিক আমরা 6 অবধি আমরা পেয়ে থাকি। এই হচ্ছে গৌণ যোজ্যতা। এবার একটা বলি যে গৌণ যোজ্যতাকে যে অংশটা আছে সেই অংশটাকে উনি বললেন যে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করব। এই গৌণ যোজ্যতা নিয়ে ধাতব পরমাণু পর্যন্ত অংশটা অআয়নিত থাকবে, সেই জন্য গৌণ যোজ্যতাকে অনেক সময় আমরা অআয়নীয় যোজ্যতাও বলে থাকি, যেহেতু গৌণ যোজ্যতা পরিপৃক্তকারী অংশটা আয়নিত হয় না। যেমন ধরো আমরা নিচ্ছি K4FeCN6, একে যদি আমরা জলীয় দ্রবণে ফেলে দিই তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে যে পটাশিয়াম আছে সেই 4টে আয়নে বিয়োজিত হলেও এই থার্ড ব্র্যাকেটের অংশটা কিন্তু কখনোই আয়নিত হবে না বা বিয়োজিত হবে না। এই থার্ড ব্র্যাকেটের অংশটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার বা স্ববর্গীয় স্তর। এই স্ববর্গীয় স্তরে কারা থাকবে হচ্ছে ধাতব পরমাণু, কেন্দ্রীয় মৌল, আর তার সঙ্গে আমার শুধু আমার গৌণ যোজ্যতা পরিপৃক্তকারী আমার লিগ্যান্ডগুলি থাকবে এবং সেই অংশটা কখনোই আয়নিত হবে না। এরপর বিজ্ঞানী ভার্নার স্ববর্গীয় তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা তিনি আলোচনা করলেন। তিনি বললেন কি যে গৌণ যোজ্যতা পরিপৃক্তকারী যে আমার লিগ্যান্ডগুলি আছে অর্থাৎ মূলক গুণে আছে তারা নির্দিষ্ট ডিরেকশনাল হয়ে থাকবে, অর্থাৎ ত্রিমাত্রিক দিকে স্পেসে নির্দিষ্ট দিকে বিন্যস্ত থাকবে, অর্থাৎ তাদের নির্দিষ্ট অভিমুখ থাকবে এবং এমনভাবে তারা সজ্জিত হবে যাতে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম হয় এবং রিপালসান কম হয়, এবং তার কারণে কি হচ্ছে স্ববর্গীয় যে স্তরটি অর্থাৎ কোঅর্ডিনেশন স্ফিয়ারটার নির্দিষ্ট একটা জ্যামিতিক গঠনাকৃতি লাভ করবে। সেটা তিনি কিরমভাবে বললেন যে যদি কোঅর্ডিনেশন নাম্বার, যদিও তিনি বলেছিলেন গৌণ যোজ্যতা বা সেকেন্ডারি ভ্যালেন্সি যদি 2 হয়, সেরকম একটা উদাহরণ দেখো আমি নিয়েছি যে AgNH3(Cl), এই যৌগটা যদি এরকম হয় তাহলে তার গঠনাকৃতি কী হবে না সরলরৈখিক হবে, অর্থাৎ ধাতব পরমাণুর 2 বিপরীত দিকে 2 আমার গৌণ যোজ্যতা পরিপৃক্তকারী লিগ্যান্ডস অর্থাৎ অ্যামোনিয়া থাকবে। তো অর্থাৎ গঠনাকৃতি কীরকম হবে না এরকম লিনিয়ার গঠন হবে, মাঝখানে থাকছে আমার মেটাল আয়ন অর্থাৎ ধাতব পরমাণু, বিপরীত দিকে 2 আমার যোজক থাকবে। ঠিক একইভাবে যদি গৌণ যোজ্যতা 3 হয় অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 3 হয়, সেক্ষেত্রে স্ট্রাকচারটি বললেন হবে ত্রিকোণীয় সমতলিক, এবং একটা উদাহরণ এখানে মনে রাখবে KHgI3, অর্থাৎ এই মার্কারিক আয়নকে কেন্দ্র করে 3 দিকে 3টি আয়োডিন বিন্যস্ত থাকে। তার গঠনটা কীরকম দেখতে না এইরকম দেখতে।
যে মাঝখানে যদি আমার মার্কারি থাকে তার ঠিক 3 দিকে 3টে আয়রন আছে, যেখানে প্রত্যেকটি অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এই গঠনটাকে বলবো আমরা ট্রায়াঙ্গুলার প্ল্যানার। ইংলিশটা মানে খুব গুরুত্বপূর্ণ। সরলরৈখিক মানে লিনিয়ার, ট্রায়াঙ্গুলার প্ল্যানার মানে ত্রিকোণীয় সমতলিক। এরপর বললেন যে যদি কর্নস নাম্বার তথা গৌণ যোজ্যতা 4 হয় সেক্ষেত্রে আমরা দু রকমের আমরা গঠন পেতে পারি। একটি বললেন চতুস্থলক হতে পারে। চতুস্থলক মানে একটা উদাহরণ যেমন NiCl4 - বা নিকেল টেট্রাকার্বনিল, এরকম অনেক উদাহরণই আছে। সেক্ষেত্রে মূল ধাতব পরমাণুকে কেন্দ্র করে চতুস্থলকের 4টে কৌণিক বিন্দুতে অবস্থান করবে আমার যোজকগুলি। ঠিক আছে, কীরকম গঠনটা না এরকম তোমার যে চতুস্থলক গঠন দেখেছ, যে মাঝখানে যদি কেন্দ্রীয় ধাতব মৌল অর্থাৎ নিকেল যদি থাকে, এখানে আমার লিগ্যান্ডগুলি আছে কোন দিকে না আমার চতুস্থলকীয় 4টে কৌণিক বিন্দুর দিকে অবস্থান করবে। এই হচ্ছে আমার চতুস্থলকীয় গঠন হবে। ঠিক একইভাবে উনি বললেন যদি যদি 4 কনস্ট্যান্ট নাম্বারে এরকমও কিছু যৌগ পেতে পারি যেটা হচ্ছে সমতলীয় বর্গাকার, অর্থাৎ আমার স্কয়ার প্ল্যানার কম্পাউন্ড পেতে পারি। যেমন এখানে দিচ্ছি আমি PtCl4 - এক্ষেত্রেও দেখো আমরা এইরকম গঠন পাবো যেটা হচ্ছে প্ল্যানার অর্থাৎ সমতলিক, কিন্তু যদি এই পয়েন্টগুলোকে আমরা লিগ্যান্ডের পয়েন্টগুলো যোগ করি তাহলে একটা বর্গাকৃতি অঞ্চল পাবো, তাই এটাকে বলা হচ্ছে সমতলীয় বর্গাকার। ঠিক আছে, এবং এখান থেকে দেখো ধারণা পাওয়া যাচ্ছে যে গৌণ যোজ্যতা একই হওয়া সত্ত্বেও দুটি ডিফারেন্ট স্ট্রাকচার আমরা পাচ্ছি, অর্থাৎ স্ট্রাকচারাল আইসোমার সম্বন্ধে প্রথম বিজ্ঞানী মহলে একটা ধারণার সৃষ্টি হয়। নেক্সট বলছি যদি কর্নস নাম্বার 5 হয়, যদি কর্নস নাম্বার 5 হয় সেক্ষেত্রে কি হবে? কর্নস নাম্বার 5 মানে আমার হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিড অর্থাৎ ট্রাইঅ্যাঙ্গুলার বাইপিরামিডাল শেপ পাবো। এরকম একটা উদাহরণ হচ্ছে আয়রন পেন্টাকার্বনিল। সেখানে কেন্দ্র ধাতব মৌলকে কেন্দ্র করে এমনভাবে মৌলগুলো অবস্থান করবে লিগ্যান্ডগুলি যাতে প্লেনে থাকবে 3টি লিগ্যান্ড, যাদের বলছি আমরা ইকুইটোরিয়াল পজিশনে আছে, এবং অ্যাক্সেল পজিশনে থাকছে 2টো লিগ্যান্ড। এখানে কার্বন অক্সাইড হচ্ছে আমার পৌষম্য লিগ্যান্ড। সেটা কেমন দেখতে দেখো, আমার এই গঠনটা, এই 3টে দেখো প্লেনে আছে, এই 3টে একটা ত্রিভুজের 3টে কৌণিক বিন্দুতে আছে, আর এটা ঠিক তার উপরে এই 3টের সঙ্গে এটা যদি যোগ করি আমরা তাহলে একটা পিরামিড হয়, এবং এই 3টের সঙ্গে নিচেটা যোগ করলে একটা পিরামিড হয়, তাই এটাকে আমরা দ্বি পিরামিড বলে থাকবো। ঠিক আছে, এটা বুঝতে পেরেছ? নেক্সট বলছি এবার যদি আমার হয় 6 কর্নস নাম্বার অর্থাৎ গৌণ যোজ্যতা যদি আমার 6 হয়ে থাকে সেক্ষেত্রে আমার তখন কি হবে? সে আমি একটা উদাহরণ নিয়েছি আমরা, দেখো K4FeCN6, এই যৌগটিতে আমার 6 কর্নস নাম্বার আছে এফির, এবং তখন গঠনটা হবে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল শেপ। অক্টাহেড্রাল মানে কি না মূল ধাতব পরমাণুকে কেন্দ্র করে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। যেমন ধরো আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি, এখানে লক্ষ্য করে দেখো, এখানে দেখো আমি যেভাবেই দেখেন এখানে এইটার সঙ্গে এটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এইটার সঙ্গে এটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখানে কিন্তু আলাদা করে অ্যাক্সেল ইকুইটোরিয়াল বলে কিছু থাকবে না। এটাকে তুমি এইভাবেও দেখতে পারো, দেখো তাহলে এই দুটো হয়ে যাচ্ছে একই তলে, আবার এইভাবে দেখলে এটা একই তলে। এখানে অষ্টতলকে কেন বলা হচ্ছে? কারণ আমি যদি এই প্রান্তগুলো যোগ করি করলে আমরা 8টা তল পাবো। দেখো এইটা নিয়ে একটা তল, এইদিকে 3টে, উপরে 4টে তল পাবো, নিচে 4টে তল পাবো, মোট 8টা তল, তাই এটাকে বলছি আমরা অষ্টতলকীয় গঠন। ঠিক আছে, এই হচ্ছে অষ্টতলকীয় গঠন। তো এইরকম জ্যামিতিক গঠনের কথা তিনি বলেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা তিনি যেটা বললেন যে আমরা যে মেটাল আর লিগ্যান্ড অর্থাৎ ধাতব পরমাণুর সঙ্গে গৌণ যোজ্যতা পরিপৃক্তকারী যে বন্ধনগুলো, সেই বন্ধনগুলোকে সলিড লাইন, এরকম একটা বোল্ড সলিড লাইন দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এবার আমরা আলোচনা করতে আসছি যে মুখ্য যোজ্যতা যে বলেছিলেন সেই মুখ্য যোজ্যতার কী কী বৈশিষ্ট্য। প্রথম কথা বলি, মুখ্য যোজ্যতা বলতে বর্তমানে এটাকে আমরা জানি যে ধাতব পরমাণুর জারণ সংখ্যা, এবং জারণ সংখ্যা নির্ণয় আমরা আগের দিনে বলছিলাম যে ধাতব পরমাণুর কেন্দ্রমূল জারণ সংখ্যা x ধরে নিই এবং বাকিদের ধরে জারণ সংখ্যা জানা থাকলে সেখান থেকে আমরা ধাতব পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। এটাকেই তিনি মুখ্য যোজ্যতা বলেছিলেন। এবং এই কেন্দ্রীয় ধাতব পরমাণুর মুখ্য যোজ্যতা কারা দ্বারা পরিপৃক্ত হবে? শুধুমাত্র অ্যানায়ন দ্বারা পরিপৃক্ত হবে। কেন না কেন্দ্রীয় ধাতব আয়নের যোজ্যতা সবসময়তেই পজিটিভ জারণ অবস্থায় থাকবে। ঠিক আছে, সেই কারণে তাকে আমরা শুধুমাত্র অ্যানায়ন দ্বারাই পরিপৃক্ত করতে পারি। তবে এই মুখ্য যোজ্যতা পরিপৃক্তকারী অ্যানায়নগুলি কি সর্বর্গীয় স্তরের ভেতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বা উভয় স্থানে থাকতে পারে।
যেমন একটা উদাহরণ নিয়েছি PtCl2NH3 হোল 2। তো এই জটিল যৌগটা দেখো আমার অ্যামোনিয়া প্রথম এরা হচ্ছে গৌণ যৌগটা পরিপৃক্ত করছে, আর এই Cl2 এই Cl2 অর্থাৎ ক্লোরাইড আয়ন দুটি একই সাথে মুখ্য যোজ্যতা দুটি পরিপৃক্ত করছে, আবার গৌণ যোজ্যতাও দুটি পরিপৃক্ত করছে। অর্থাৎ মুখ্য যোজ্যতা প্লাটিনাম 2+কে প্রশম করছে কারা না Cl- দুটো, যারা এই সর্বীয় স্তরের ভেতরে অবস্থান করছে। আবার এই জটিল যৌগটার ক্ষেত্রে দেখো CONH3 হোল 6 Cl3 কোবাল্ট 3+, এই কোবাল্ট 3+ এর মুখ্য যোজ্যতা এটাকে প্রশমিত করছে কারা না বাইরে কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আছে এমন তিনটি ক্লোরাইড আয়ন। অর্থাৎ আমার মুখ্য যোজ্যতা যেটা আমরা যদি জারণ সংখ্যা অলওয়েজ যেটা পজিটিভ জারণ অবস্থা, সেই পজিটিভ জারণ অবস্থাটাকে প্রশম করবে অ্যানায়ন দ্বারাই, কিন্তু সেই অ্যানায়নটা জটিল অংশের ভেতরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে। আবার এই উদাহরণটা লক্ষ্য করে দেখো যেখানে কি আছে না কোবাল্ট 3+কে প্রশম করতে একটি ক্লোরিন থার্ড ব্র্যাকেটের ভেতরে আছে, অর্থাৎ এই ক্লোরিন পরমাণুটি একই সঙ্গে গৌণ এবং মুখ্য উভয় যোজ্যতা পরিপৃক্ত করছে, কিন্তু এই যে দুটো ক্লোরিন আছে এরা কেবলমাত্র আমার মুখ্য যোজ্যতা পরিপৃক্ত করছে এবং তারা কোর্নোস্ফিয়ারের বাইরে আছে, অর্থাৎ বাইরেও থাকতে পারে ভেতরেও থাকতে পারে, আবার একই সাথে উভয় জায়গাতেই আমার থাকতে পারে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা বললেন যে স্ববর্গীয় স্তরের ভিতরে যে অ্যানায়নগুলি আছে, অর্থাৎ যারা একই সঙ্গে মুখ্য এবং গৌণ যোজ্যতা পরিপৃক্ত করছে, তারা কিন্তু নির্দিষ্ট দিকে বিন্যস্ত থাকবে, অর্থাৎ স্পেসে নির্দিষ্ট ওরিয়েন্টেশন থাকবে। একটু আগে যে জ্যামিতিক গঠনগুলো দেখাচ্ছিলাম সেরকম জ্যামিতিক গঠনাকৃতিতে অংশগ্রহণ করবে, ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার অনুযায়ী আমার জ্যামিতিক গঠনে অংশগ্রহণ করবে। কিন্তু যে অ্যানায়নগুলি অর্থাৎ যে সমস্ত আমার মুখ্য যোজ্যতা পরিপৃক্তকারীগুলি সর্বর্গীয় স্তরের বাইরে অবস্থান করছে, তাদের কিন্তু কোনো ত্রিমাত্রিক স্পেসে বিন্যাস থাকবে না এবং জ্যামিতিক গঠনেও তাদের কি কোনো ভূমিকা নয়। যেমন আমি দুটো উদাহরণ দিচ্ছি দেখাচ্ছি, তাহলে এখানটা আরও বুঝতে পারবে। ধরো PtCl2NH3 এই যৌগটাতে দেখো দুটো ক্লোরিন পরমাণু আছে বা ক্লোরাইড আয়ন আছে, যারা একই সঙ্গে মুখ্য এবং গৌণ যোজ্যতা পরিপৃক্ত করছে এবং আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার বা স্ববর্গীয় স্তরের মধ্যে অবস্থান করছে। তাই এরা নির্দিষ্ট দিকে সুসজ্জিত হয়ে আমার স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স গঠন করেছে, অর্থাৎ জ্যামিতিক আকৃতি নির্দিষ্ট হয়েছে এবং বিন্যাসটাও নির্দিষ্ট। এবার এখানে একটা অন্য দেখো CONH3 5Cl, বাইরে দুটো Cl আছে। এই তিনটে যে Cl তার মধ্যে যে বাইরে Cl আছে এরা কেবলমাত্র মুখ্য যোজ্যতাকে পরিপৃক্ত করছে, কিন্তু এর স্ট্রাকচার নির্ধারণে এই Cl এর কোনো ভূমিকা নাই, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট বিন্যাস বা ওরিয়েন্টেশন নেই। কিন্তু এই যে ক্লোরিনটি দেখো এই ক্লোরিনটি একই সাথে মুখ্য এবং গৌণ যোজ্যতা পরিপৃক্ত করছে, তাই আমার কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে আছে এবং ডটেড লাইনের মাধ্যমে আমরা হচ্ছে মুখ্য যোজ্যতাকে দেখাবো, আর বোল্ট লাইন যেটাকে সলিড লাইন বলছি তার মাধ্যমে আমরা গৌণ যোজ্যতাকে দেখাবো। গৌণ যোজ্যতাকে সলিড লাইনে দেখানো হয় সেটা আগেই বলা হয়েছে, শুধু এখানে মনে রাখবো যে ব্রোকেন লাইন, এই ব্রোকেন লাইনের মাধ্যমে আমরা প্রাইমারি ভ্যালেন্সিকে প্রকাশ করা হয়, ঠিক আছে। এখানেও সেই জন্য দেখো একই সঙ্গে দুটো দেওয়া হয়েছে, মানে দুটোই আমার শো করছে। নেক্সট বলছি যে এই যে গৌণ যোজ্যতা আর মুখ্য যোজ্যতা দেখলাম, মুখ্য যোজ্যতায় যে অংশটা থাকবে পরিপৃক্তকারী অ্যানায়নগুলো, এটা যখন জলীয় দ্রবণে আয়নিত হবে তখন 100% আয়নিত হতে পারে বা পার্সিয়াল বা আংশিক আয়নিত হতে পারে। যেমন ধরো এই অণুটা নিয়েছি, এখানে দেখো থার্ড ব্র্যাকেটের বাইরে সমস্ত ক্লোরিন আছে, যে ক্লোরিনগুলো কোবাল্ট 3+, এখানে কোবাল্ট 3+কে কী করছে প্রশম করছে, অর্থাৎ কোবাল্ট 3+ এই জটিল যৌগটার কেন্দ্রীয় মূল্য কোবাল্টের মুখ্য যোজ্যতা পরিপৃক্তকারী অ্যানায়নগুলি সম্পূর্ণরূপে এখানে আয়নিত হয়েছে। কিন্তু এই যৌগটার ক্ষেত্রে দেখো এই যৌগটায় কোবাল্ট 3+, এখানেও কোবাল্ট 3+ আছে, কিন্তু সেই কোবাল্ট 3+কে পরিপৃক্তকারী মুখ্য যোজ্যতা পরিপৃক্তকারী অ্যানায়নগুলির মধ্যে একটি ভেতরে দুটি বাইরে আছে, যেটা বাইরে আছে সেটাই কেবলমাত্র আয়নিত হয়েছে, ভেতরেরটা কিন্তু আয়নিত হয়নি, অর্থাৎ এখানে তার আংশিক আয়নিত হয়েছে। তাহলে একটা কথা মনে রাখবে যে থার্ড ব্র্যাকেটে লেখা অংশটা এটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার, এই অংশটা কোনোভাবেই আয়নিত হবে না, সেখানে যারা থাকবে তারা অআয়নিত অবস্থায় থাকবে। যদিও মুখ্য যোজ্যতা পরিপৃক্তের এই আয়নগুলো যারা বাইরে আছে তারা আয়নিত হচ্ছে, তাই মুখ্য যোজ্যতাকে আমরা অনেক সময় আয়নীয় যোজ্যতাও বলে থাকি। লাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এখানে দেখো এই অণুটার মধ্যে আমরা ভার্নারের সমস্ত তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে। এখানে কি অণুটা নিয়েছি CONH3 4Cl2 বাইরের Cl। এই বাইরের Clটার কি কাজ, এটা কি করেছে শুধুমাত্র মুখ্য যোজ্যতাকে পরিপৃক্ত করছে,
ঠিক আছে, কিন্তু এইখানে যে দুটো সিএল, এই দুটো সিএল একই সঙ্গে মুখ্য এবং গৌণ যোজ্যতা পরিপৃক্ত করছে। আর অ্যামোনিয়া এটা একটা প্রশম লিগ্যান্ড, এ শুধুমাত্র গৌণ যোজ্যতা পরিপৃক্ত করছে। এবার দেখো, যেহেতু কোবাল্টের সঙ্গে মনোযোজী লিগ্যান্ড বা মনোডেন্টাল লিগ্যান্ড 4 আর দিয়ে 6টা আছে, তাই এর কোঅর্ডিনেশন নাম্বার 6, দ্যাট ইজ গৌণ যোজ্যতা বা সেকেন্ডারি ভ্যালেন্সি এখানে 6। সেকেন্ডারি ভ্যালেন্সি 6 হলে ভার্নের তত্ত্ব অনুযায়ী তার স্ট্রাকচার হবে কি অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়, তাই এখানে কোবাল্ট লিখে আমরা অষ্টতলকীয় গঠনাকৃতি এঁকেছি। এরপর দুটো সিএলকে যেমন খুশি দিতে পারি, আপাতত যেহেতু কোনো আইসোমেরিজম সম্বন্ধে কোনো ধারণা বলা নেই, কিন্তু যে দুটো সিএল দিয়েছি দেখো এখানে একটা আমরা সলিড লাইন, একটা ব্রোকেন লাইন দিয়েছি। এটার মানে হচ্ছে এই সিএল দুটো একই সাথে মুখ্য এবং গৌণ যোজ্যতা পরিপৃক্ত করছে। আরেকটি যে সিএল থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, এটা শুধুই ব্রোকেন লাইন দিয়ে টানা হয়েছে, তার মানে বোঝা হচ্ছে যে এই সিএলটা কেবলমাত্র আমার প্রাইমারি ভ্যালেন্সি বা মুখ্য যোজ্যতাকে পরিপৃক্ত করে। বিজ্ঞানী ভার্নারের যে তত্ত্বটা পেলাম, সেই তত্ত্বটা যে সম্পূর্ণ সঠিক সেটা আমরা পরীক্ষাগত বিভিন্ন রকম প্রমাণ পেয়ে থাকি। প্রথম যে পদ্ধতিটা বলছি সেটা হচ্ছে অধক্ষেপণ বা প্রেসিপিটেশন মেথড। এই পদ্ধতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু অনেক প্রশ্নও আসে পরীক্ষায়, সেটা প্রথম পরিসর। প্রথম কথা হচ্ছে একটি জটিল যৌগের আমি 1 মোল পরিমাণ নিয়ে তাতে যদি আমরা অতিরিক্ত পরিমাণ সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি, সেখানে আমরা যদি সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পাই, তার মানে বুঝতে হবে যে সিএল কিছু থার্ড ব্র্যাকেটের বাইরে বা আয়নি ভবন অঞ্চল বা আয়নিত অংশের মধ্যে অবস্থান করছে, এবং যত মোল সিলভার ক্লোরাইড পাবো তার মানে ঠিক ততগুলি ক্লোরিনই কিন্তু থার্ড ব্র্যাকেটের বাইরে আছে। যেমন ধর এই এক্সাম্পলটা CONH3 5Cl বাইরে Cl2, এতে যদি আমরা সিলভার নাইট্রেট দিই 1 মোলের থেকে আমরা 2 মোল সিলভার ক্লোরাইডের সাদা দক্ষেপ পাবো। এই 2 মোল পাবো কেন? অর্থাৎ এখান থেকে 2 মোল যেহেতু পাচ্ছি, এখান থেকে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে দুটি ক্লোরিন আমার থার্ড ব্র্যাকেটের বাইরে আছে। ঠিক আছে, ব্যাপারটা আবারও বলছি যে 1 মোল আমি একটা নমুনা নেবো, স্যাম্পেল নেবো, তাতে অতিরিক্ত সিলভার নাইট্রেট দিয়ে যত মোল সিলভার ক্লোরাইড পদক্ষেপ পাবো ততগুলি হ্যালোজেন আমার বাইরে আছে। এবার বলি, যদি ক্লোরিন না থেকে সালফেট থাকে, তাহলে আমি সিলভার নাইট্রেট জায়গায় আমরা কী নেবো না বেরিয়াম ক্লোরাইড নেবো, তাহলে আমার বেরিয়াম সালফেট পদক্ষেপ পড়বে। ঠিক সেই কী আয়ন আছে সেই অনুযায়ী আমাকে এখানে রিয়েজেন্টটা চয়েস করতে হয়। দেখো আবারও বলি যে ভার্নারের তত্ত্বের আগে পর্যন্ত জটিল যৌগে কিন্তু এরকমভাবে লেখা হতো না। ভার্নার তত্ত্বতেই আমরা জটিল যৌগকে এরকম থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে শিখেছি। তার আগে জটিল যৌগকে জাস্ট আমরা যুগ্ম লবণের মতন ডট দিয়ে প্রকাশ করতাম। যেমন ধর এখানে লিখেছি COCl3.6NH3, তো এর স্ট্রাকচার সম্বন্ধে এখান থেকে কোনো আইডিয়া আমরা পাচ্ছি না। তো এখানে কটা ক্লোরিন ভেতরে আছে অর্থাৎ কোঅর্ডিনেশন স্ফিয়ারে আছে, কটা নেই জানতে পারছি না। তো এর 1 মোলকে যদি আমি সিলভার নাইট্রেটে বিক্রিয়া করি, দেখতে পাচ্ছি 3 মোল AgCl অধক্ষিপ্ত করছে। তার মানে বলতে পারি যে এখানে 3টি ক্লোরিন থার্ড ব্র্যাকেটের বাইরে অর্থাৎ কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আছে। অর্থাৎ এর গঠন এরকম হবে, তার মানে CONH3 6Cl3, কারণ এ আয়নিত হলেই আয়নিত হয়ে কি হবে CONH3 6 3+3Cl-, এই Cl- আয়নটাই সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডে অধক্ষেপ দেবে। ঠিক আছে, ঠিক একইভাবে ধরো আমরা এই অণুটা নিয়েছি COCl3 এতে যখন আমরা সিলভার নাইট্রেট দেবো তখন কোনো অধক্ষেপই পেলাম না। তার মানে বুঝতে হবে যে 3টে ক্লোরিনই কিন্তু আমার কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে আছে। অর্থাৎ এক্ষেত্রে ফর্মুলাটা কি হচ্ছে না CONH3 এটা একটা নন ইলেক্ট্রোলাইট, যেটা আমার কোনো রকমভাবেই আয়নিত হচ্ছে না, তাই কোনো প্রেসিপিটেট পড়েনি। অর্থাৎ এক কথায় কী পরিমাণ প্রেসিপিটেট পেলাম সেখান থেকে আমি তার স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া করতে পারি, এবং এটা ভার্নার তত্ত্বেই আমার প্রমাণিত হচ্ছে। নেক্সট বলছি ক্রায়োস্কোপিক মেথড। এই ক্রায়োস্কোপিক টার্মটা মনে করে দেখো তোমরা পড়েছো, আমরা যেটাকে আমরা বলি হিমাঙ্কের অবনমন যে পড়েছি, সেখানে দেখেছি আমরা যে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট Kh ছিল, এবং সেখান থেকে আমরা ডেল্টা Tf অর্থাৎ ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনটা পরিমাপ করতাম, এবং সেখানে একটা সমীকরণ করানো হয়েছিল ডেল্টা Tf সমান I × Kf × m, যেখানে আইটা হচ্ছে ভ্যান অফ ফ্যাক্টর, এমটা হচ্ছে মোলাল কনসেন্ট্রেশন, মোলাল। ঠিক আছে, তো এই সমীকরণ থেকে আমরা সহজেই আই গণনা করতে পারবো, এবং যেহেতু আমার এখানে জটিল অংশগুলো 100% আয়নিত হয়ে যায়, তাই আয়ের মান থেকেই আমরা জলীয় দ্রবণে কণা সংখ্যা গণনা করতে পারবো।
যদি আয়ের মান 2 হয় তাহলে কণ সংখ্যা 2, আয়ের মান 3 হলে কণ সংখ্যা 3, সেখান থেকে আমরা কণ সংখ্যা গণনা করতে পারি এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে তারা আয়নিত হচ্ছে। নেক্সট বলছি মোলার কন্ডাক্টেন্স মেজারমেন্টস। কন্ডাক্টেন্স মানে হচ্ছে মোলার পরিবাহিতা। এটাও তোমাদের 11-এ ছিল। দেখো যে মোলার পরিবাহিতা লৌহ দ্রবণের আমরা মোলার পরিবাহিতা পরিমাপ করতে পারি, যার একক ওহম ইনভার্স, সেমি স্কয়ার, মোল ইনভার্স। এবং পরিবাহিতা থেকে আমরা তার ইলেকট্রিক চার্জ সম্বন্ধে ধারণা করতে পারি, কারণ সেটা কি পরিমাণ, মানে পজিটিভ আয়ন কত আধান তত এবং নেগেটিভ আয়নের আধান কত, সেটা আমরা গণনা করতে পারি। আমি উদাহরণটা দিচ্ছি, তাহলে এখানটা থেকে ব্যাপারটা ক্লিয়ার হবে। এই যে কাজটা দেখাচ্ছি এবার, এই কাজটা কিন্তু ভার্নারই দেখেছিলেন। বললাম, প্রথমেই বলেছিলাম যে কোবাল্ট 3 কমপ্লেক্স অ্যামোনিয়া ডেরিভেটিভ এবং প্লাটিনাম 4-এর অ্যামোনিয়া ডেরিভেটিভ নিয়ে তিনি কাজ করেছিলেন। তো আমি একটা উদাহরণ এখানে দিচ্ছি কোবাল্ট 3 অ্যামোনিয়া ডেরিভেটিভের লবণগুলো নিয়ে। প্রথম বলি যে টাসার যে লবণটা আইসোলেট করেছিলেন COCl3 6NH3, এই যৌগটার ক্রায়োস্কোপিক মেথডে আমরা কণ সংখ্যা গণনা করলাম 4, ঠিক আছে, যেটা ডেল্টা টিএফ সমান IKF × M দেখালাম, সেখান থেকে কণ সংখ্যা বেরোলো 4 এবং মোলার কন্ডাক্টেন্স 390, যেখান থেকে আমরা 390 মানে 390 ওহম ইনভার্স, সেমি স্কয়ার, মোল ইনভার্স, সেখান থেকে আমরা আধান সম্বন্ধে ধারণা করতে পারছি। সেটা হচ্ছে 6 মোট আধান, 6-এর মধ্যে +3 আধান এবং -3 আধান আছে। অর্থাৎ আমার এই কণাটা কীরকমভাবে আয়ন আছে, মোট 4টে কণা আছে, একটা হচ্ছে 3+ কণা আর 3টে Cl- আয়ন আছে, ঠিক আছে। এবং এখান থেকে স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া করতে পারবো কি, CONH3 6 Cl3। ঠিক একইভাবে COCl3 5NH3 একটা গোলাপি বর্ণের যৌগ, এটা বিজ্ঞানী ভার্নারি আইসোলেট করেছিলেন এবং সেখানে দেখতে পাচ্ছি ক্রায়োস্কোপিক মেথডে কণ সংখ্যা আসছে 3টে কণ সংখ্যা এবং মোলার কন্ডাক্টেন্স দেখো 390 থেকে কমে 262, কণ সংখ্যা কমে গেছে, অর্থাৎ আয়নের সংখ্যা এখানে কমেছে, কমে 6 থেকে কত হয়েছে 4 মানে কি +2 -2, অর্থাৎ +2 আয়নের একটা কণা আছে 2+ আর দুটো মাইনাস, অর্থাৎ দুখানা ক্লোরিন কিন্তু এখানে আমার বাইরে আছে, ঠিক আছে। এমনি সিলভার নাইট্রেট দিয়ে তো আমরা সহজে বার করতেই পারি, ঠিক আছে। এছাড়াও আমরা ক্রায়োস্কোপিক মেথড এবং মোলার কন্ডাক্টেন্স পরিমাপ করেও তার স্ট্রাকচার সম্বন্ধে আইডিয়া করতে পারছি। নেক্সট দেখাচ্ছি, দেখো যে COCl3 4NH3, এই 4NH3 যৌগ দুটো যৌগ তিনি আইসোলেট করেছিলেন, একটা সবুজ বর্ণের একটা বেগুনি বর্ণের, কিন্তু উভয় ক্ষেত্রেই দেখলেন ক্রায়োস্কোপিক মেথডে কণ সংখ্যা 2, মোলার কন্ডাক্টিভিটি হচ্ছে 102, অর্থাৎ দুটি মোট আধান +1 এবং -1, সেটাকে স্ট্রাকচার দিয়ে লিখলে আমরা লিখতে পারি এইভাবে CONH3 Cl2+ এবং Cl-, এই দুটো আয়নের সমন্বয় আছে, এটা থেকে আমরা স্ট্রাকচার সম্বন্ধে তার আইডিয়া পেতে পারি। অর্থাৎ একটি ক্লোরিন কেবলমাত্র মুখ্য যোজিতা পরিপৃক্ত করছে, আর এখানে দুটো ক্লোরিন একই সাথে মুখ্য এবং গৌণ যোজিতা পরিপৃক্ত করছে, আর 4টে অ্যামোনিয়া প্রশমণু যারা কেবলমাত্র গৌণ যোজিতা পরিপৃক্ত করছে। এবং উভয় ক্ষেত্রেই দেখো এই সবগুলোতেই কোবাল্ট 3+ স্টেজে আছে, অর্থাৎ মুখ্য যোজিতা এখানে সবারই হচ্ছে 3, মানে সব কোবাল্ট এখানে কিন্তু +3 স্টেজে আছে, এখানেও +3 স্টেজে আছে। এবং এক্ষেত্রে থেকে একটা মানুষের বিজ্ঞানীদের ধারণা এলো যে একই আয়নিত হচ্ছে অথচ দুটি যৌগ, অর্থাৎ ত্রিমাত্রিক স্পেসে এদের বিন্যাস আলাদা হতে পারে, এবং সেখান থেকেই প্রথম স্টেরিও আইসোমারিজম সম্বন্ধে ধারণা আসে, ঠিক আছে। সেই জন্য এই তত্ত্বটা এত গুরুত্বপূর্ণ। এবং লাস্ট দেখা যাচ্ছে যে COCl3 3NH3, এর ক্ষেত্রে দেখা গেল যে কোনো কণ সংখ্যা এখানে মোট হচ্ছে 0, কণ সংখ্যা 0 বলতে একটি কণাই থাকবে, এখানে একটি কণাই থাকবে, ঠিক আছে, মানে আয়ের মান 1 বেরোবে, আইডিয়াল বেরোবে। আর কন্ডাক্টিভিটি যেহেতু কোনো আয়নিত হচ্ছে না, তাই এখানে কন্ডাক্টেন্স কত আসবে না 0 আসবে, এবং যেহেতু কোনো আয়নিত হয়নি তাই এখানে আধানটা নীল, অর্থাৎ পুরোটা একটা নন ইলেকট্রোলাইট এবং কোনো অবস্থায় সেটা আয়নিত হচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ আমরা ক্রায়োস্কোপিক মেথড বা মোলার কন্ডাক্টিভিটি মেথড এর সাহায্যে আমরা পরিমাপ করে সহজেই আমরা তার স্ট্রাকচার সম্বন্ধে ধারণা করতে পারি, তার গঠনাকৃতি সম্বন্ধে আমরা ধারণা করতে পারি। তবে অদক্ষিণ মেথডটা আরোই সহজ, এটা মনে রাখবে, ক্লোরিন থাকলে সিলভার নাইট্রেট, সালফেট থাকলে আমরা বেরিয়াম সালফেট ইউজ করতে পারি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।